Good afternoon, students. Welcome to my channel Physics Universe. আমি সায়ন সাহা। আজ আরও একবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের প্রিয় চ্যানেলে হাজির হয়ে গেলাম। তো কালকের কোনো ভিডিও করা হয়নি, কাল একটু আমার কাজ ছিল, তো সেক্ষেত্রে কোনো ক্লাসেরই ভিডিও কালকের করা হয়নি। তো আজকের ক্লাস 12-এর পার্টের এই ভিডিওটা তো দেখতেই পাচ্ছ কি ভিডিও বা কি টপিক কী নিয়ে স্টার্ট হবে। তো ভিডিও শুরু হওয়ার আগে যেটা বলি সেরকম আবার বলতে হবে যে ভিডিওটি ভালো লাগলে লাইক করো, প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তার জন্য মানে যদি ভালো লাগাতে হয়, যদি ভালো ফিজিক্সকে বুঝতে হয়, তাহলে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। স্কিপ করলে বা একটু দেখে ছেড়ে দিলে হবে না। আর এটা এমনই একটা জিনিস, না বুঝলে কোনো কিছু সম্ভব না। তো প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে এবং বুঝতে পারবে। আর একটা কথা, খুব শিগগিরই হয়তো কাল কি পরশুর এর মধ্যেই ক্লাসটা বোর্ডেই হবে। তো যাই হোক, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। তো আজকের টপিকটা হচ্ছে ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিট্যান্স, ধারক এবং ধারকত্ব। তোমরা দেখতেই পাচ্ছ তলায় লেখা আছে পার্ট 1। তার মানে হচ্ছে এটার কিছু পার্ট হবে, মানে যেহেতু চ্যাপ্টারটি একটু বড় আছে, তো স্যার ফিজিক্স মানেই হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে এক্সাম্পল দিয়ে দিয়ে পড়া, তো একদিনে সম্ভব নয়। তো আমি এটা দুটো ক্লাস নেব, আজ আর হয়তো কাল বাদে পরশু আবার একটা ক্লাস। তো আশা করি বোঝাতে পারবো। তো চলো, লেটস স্টার্ট। দেখো, যে কোনো কিছু স্টার্ট করার আগে আমি বলেছি যে কনসেপ্টটা একটু তার একটু প্রাইমারি ধারণাটা জানা উচিত। তো এই ধারকত্ব বা এই যে ক্যাপাসিটেন্স, এটা কী? দেখো, আমরা জানি, ধরো একটা বস্তু আছে, একে আমি যদি বাইরে থেকে একটা তাপ দিই, কিউ তাপ দিই, তাহলে কী হবে? এর টেম্পারেচারটা, মানে টেম্পারেচার আস্তে আস্তে ইনক্রিজ হবে। মানে 0, 1, 2, ধরো যাই ছিল, 10 ছিল, তাহলে 22, 20 হলো। এরপরে মানে যত তুমি তাপ দেবে তার টেম্পারেচার বাড়বে। তো ঠিক একই রকম, যদি একটা পরিবাহীকে তুমি ধনাত্মক আধান দাও, যদি ধনাত্মক আধান দাও, তাহলে আস্তে আস্তে কী হবে? তার বিভবটা বাড়বে। ক্লিয়ার? কিন্তু আমরা একটা জিনিস দেখি যে যদি আমরা বিভিন্ন বস্তুকে, মানে বিভিন্ন বস্তু, ধাতু অধাতু সবাইকেই যদি আমরা সম পরিমাণ, ধরো কিউ পরিমাণ তাও আমি সোনাকেও দিলাম, কিউ পরিমাণ তাও আমি রূপকেও দিলাম, তো তাদের কিন্তু তাপ, মানে উষ্ণতা কিন্তু সমানভাবে বৃদ্ধি পায় না। এর যদি কিউ তাপ দিলে 10 থেকে 12 হয়, ওর কিন্তু কিউ তাপ দিলে 10 থেকে 13 হয়। সবার কিন্তু সেম উষ্ণতা বাড়ে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে তাপ ধারণ ক্ষমতা বা যে থার্মাল ক্যাপাসিটি, তাপগ্রাহিতা, সেটা কিন্তু সমান নয় সবার। ঠিক একই রকম আমরা বিভিন্ন পরিবাহীকে যদি একই রকমের আধান দিই, সম আধান দিই, তাহলে কিন্তু তাদেরও বিভব সমানভাবে বৃদ্ধি পায় না। কারোর হয়তো 10 ভোল্ট থেকে 11 ভোল্ট হলো, কারোর 10 ভোল্ট থেকে 14 ভোল্ট হলো, তো একই কিন্তু বৃদ্ধি পায় না। কারণ কি? এর কারণ হচ্ছে এই যে বিভব, সেটা কিন্তু শুধু যে আমরা যে আধানটা দিচ্ছি সেই আধানে কিন্তু নির্ভর করে না, এছাড়াও আরও অনেক কিছুর ওপরে নির্ভর করে। কীর ওপর? এই পরিবাহীটার আকৃতি কেমন, সে গোল, চৌকো, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এইরকম। তার তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কতটা হবে, বেশি হলে কি হবে, কম হলে কি হবে। এছাড়া হচ্ছে পারিপার্শ্বিক মাধ্যম, তার চারিদিকে কি মাধ্যম আছে, সেগুলোর ওপরেও কিন্তু নির্ভর করে। তাই এটা আমরা যদি এতক্ষণ যা পড়লাম সেটা আমরা বলতেই পারি যে আধান ইজ প্রপোর্শনালস টু ভি। আমি যত আধান দেব বিভব বাড়তে থাকবে। হ্যাঁ, হয়তো সম পরিমাণে বাড়বে না, 10-এ হয়তো
20 বাড়লো, 100-তে গিয়ে হয়তো 40 বাড়লো, বাট কিন্তু বাড়বে। তাহলে কিউ দিলে ভি বাড়ছে, তাহলে আমরা এখান থেকে সমানুপাতিক বা প্রপোর্শনাল সম্পর্ক বলতেই পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, কিউ ইজ ইকুয়াল টু, আমরা জানি সমানুপাতিক থেকে ইকুয়াল আনতে একটা ধ্রুবক আনতে হয়, তো এই সি ইন্টু ভি, এই যে সিটা, এই সিটাকে ডিফাইন করে হচ্ছে সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি, সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি। এই যে সিটা, এই সিটাকেই বলা হয় হচ্ছে ধারকত্ব বা ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটি, ধারকত্ব, ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটি। এই সি এর মান, এই সি এর মান কিন্তু পরিবাহীর আকৃতি, তার ক্ষেত্রফল আর যে চারিদিকের যে মাধ্যম আছে তার উপরে কিন্তু নির্ভর করে। ক্লিয়ার? এবার যদি আমরা ধারকত্বের সংজ্ঞা দিই, আমি শিখিয়েছি যে কোনো সংজ্ঞা দিতে গেলে তলারটাকে 1 ধরতে, তাহলে আমি কী ধরবো, ভিটাকে 1 ধরবো। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে কোনো একটা পরিবাহীর বিভবকে যদি আমি একক পরিমাণ বৃদ্ধি করতে চাই, তার জন্য যতটা পরিমাণ আধান লাগবে, দেখো যদি ভি 1 হয়ে যায় তাহলে কী হবে, সি ইজ ইকুয়ালস টু কিউ হয়ে যাবে। তাহলে এই ভি 1 করতে মানে বিভবকে একক বৃদ্ধি করতে যতটা আধান লাগে তাকেই পরিবাহীর ধারকত্ব বলা হয়। ক্লিয়ার? যতটা আধান লাগে তাকেই পরিবাহীর ধারকত্ব বলা হয়। ক্লিয়ার? ক্লিয়ার তো? এবার দেখো, এর হচ্ছে সিজিএস একক। ক্লিয়ার? ধারকত্বের কিন্তু সিজিএস একক হচ্ছে ইএসইউ, ধারকত্বের কিন্তু সিজিএস একক হচ্ছে ইএসইউ, কিন্তু এই ইএসইউকে আবার মানে ইএসইউ, এটা হচ্ছে সিজিএস একক, একে অনেক সময় স্ট্যাট ফ্যারাডও বলা হয়ে থাকে। কী বলা হয়ে থাকে? স্ট্যাট ফ্যারাড। ক্লিয়ার? এক্সামে কিন্তু আছে। এবার হচ্ছে এসআই একক। এসআই একক কী, দেখো একক কী করে আনতে হয়, সি, সি কী আছে, কিউ বাই ভি আছে। কিউ, কিউ মানে কি, কুলম্ব, আমি একই ধরছি এখন, আর এটা মানে কি 1 ভোল্ট। এই সি বাই ভি, এই সি বাই ভিকেই ফ্যারাড বলা হয়, ফ্যারাড। ক্লিয়ার? ফ্যারাড। তাহলে 1 ফ্যারাড, এটাকে 1 ফ্যারাড হয়ে গেল। তাহলে যদি এক্সামে 1 ফ্যারাড সংজ্ঞা দেয়, মানে কাকে বলে, তাহলে কি বলতে হবে, কোনো একটা পরিবাহীকে 1 কুলম্ব আধান দিলে তার বিভব যদি 1 ভোল্ট বৃদ্ধি পায় তাহলেই তার ধারকত্বকে 1 ফ্যারাড বলা হয়। ক্লিয়ার? এবার দেখো একটা জিনিস দেখে না, এটা অঙ্কে, এটা এক্সামে অতটা আসে না কিন্তু অঙ্কের জন্য খুব লাগে। 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড ইজ ইকুয়ালস টু কিন্তু 10⁶ ফ্যারাডে, 1 মাইক্রোফ্যারাড। আর একটা হচ্ছে 1 পিকোফ্যারাড, 1 পিকোফ্যারাড ইজ ইকুয়ালস টু কিন্তু 10⁻⁻12 ফ্যারাডে। ক্লিয়ার? এই দুটো কিন্তু অঙ্কের জন্য একটু মনে রাখ, কারণ এইগুলো হচ্ছে অনেক মানে খুব যদি বড় হিসেবে বা খুব এই হিসেবে মানে ভগ্নাংশ হিসেবে, তখন কিন্তু এইগুলোকে ব্যবহার করা হয়। এবার হচ্ছে ইএসইউ আর ফ্যারাডের মধ্যে সম্পর্ক, এইটা কিন্তু এক্সামে আসে, ইএসইউ আর ফ্যারাডের মধ্যে সম্পর্ক। দেখো আমি 1 ফ্যারাডে দেখেছি, তাহলে এটা কী জানি, 1 কুলম্ব বাই 1 ভোল্ট। ক্লিয়ার? এবার দেখো 1 কুলম্ব, একে যদি আমি সিজিএসে আনি তাহলে কী হবে, 3 × 10⁻⁻9 ইএসইউ, তাই হয়তো। আর 1 ভোল্ট আমরা তড়িৎ বিভবে পড়েছিলাম যে 1 ভোল্ট ইজ ইকুয়ালস টু 1/300 ইএসইউ বিভব প্রভেদ, এটা কিন্তু আমরা পড়েছিলাম, মনে আছে? 1 ভোল্ট সমান হচ্ছে 1/300 ইএসইউ বিভব। তাহলে এখানে 1 ভোল্ট, তাহলে এটাকে কী লিখবো, 1/300 ইএসইউ বিভব প্রভেদ। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে হচ্ছে যে 1 ফ্যারাড ইজ ইকুয়ালস টু 3 কত হয়ে যায়, 9, আর এই দুটো শূন্য এখানে 9, তাহলে 10⁻11। আর যেহেতু এটা এসআইতে সিজিএস এসছে, আমরা এটাকে বলেইছিলাম স্ট্যাট ফ্যারাড। তো 1 ফ্যারাড ইজ ইকুয়ালস টু 9 × 10⁻11। এটা কিন্তু এক্সামে খুব আসে, কিন্তু খুব মিন্স কিন্তু খুব, অঙ্কের সময়তেও কাজে লাগে, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সামেও কিন্তু বার করতে দেয়। ক্লিয়ার? এবার দেখো এর মাত্রা, দেখো সি, সি হচ্ছে কি, সি মানে হচ্ছে কিউ বাই ভি। দেখো কিউটাকে আমি কিউ রাখলাম, ভি,
আমরা আগের দিনই পড়েছিলাম ভি মানে হচ্ছে ডাব্লু বাই কিউ, ওয়ার্ক ডান মানে কৃতকার্য বাই আধান। দেখো এই করে তাহলে ওপরে ওঠে কী হয়ে যায়, কিউ স্কোয়ার বাই ডাব্লু। কিউর মাত্রা কি, আই টি, আর যেহেতু স্কোয়ার তাহলে আই স্কোয়ার টি স্কোয়ার বাই ডাব্লু। ডাব্লু মানে কি এফ ইন্টু এস। ডাব্লু মানে হচ্ছে এফ ইন্টু এস, বল ইন্টু সরণ। বলের মাত্রা কি আমরা জানি, এম এল টি মাইনাস টু। আমি যেরমভাবে শিখেছিলাম বাড়িতে কিন্তু ওরম করে করবে, যে এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে এম মানে ভি বাই টি, ভি মানে আবার এস বাই টি, এরম করে কিন্তু বেসিকভাবে করবো। আমি এখন একবারে লিখে দিচ্ছি। আর এস মানে কি এল, তাহলে কি আসছে এম এল স্কোয়ার টি মাইনাস টু, এটা হচ্ছে কার একক, ওয়ার্ক ডান। তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু, ক্লিয়ার। তাহলে এর মাত্রা কি আসছে, এমটা যদি ওপরে ওঠে এম মাইনাস টু, এল স্কোয়ার উঠলে এল মাইনাস টু, টি ওদিকে উঠলে টি টু দি পাওয়ার ফোর আই স্কোয়ার। তাহলে এই কিন্তু হচ্ছে সি এর মাত্রা, এক্সামে কিন্তু আছে সি এর মাত্রা। এবার একটা জিনিস দেখো, ধারকত্ব কিন্তু সব সময় ধনাত্মকই হয়। বিভব বা যেহেতু আধান ধনাত্মকের জন্য ধারকত্ব কিন্তু সর্বদা ধনাত্মকই হয়, ক্লিয়ার। দেখো এবার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিষয়ের উপর ধারকত্বের নির্ভরতা, মানে কোন কোন, আমরা ফার্স্টেই বলেছিলাম যে শুধুমাত্র বিবাহের উপরে নির্ভর করে না, তার পারিপার্শ্বিক মাধ্যম, ক্ষেত্রফল, তার আকৃতি, এসবের ওপর। তো এই পাশে আমি একটা ছোট্ট জিনিস লিখেছি, এগুলো হচ্ছে একটু ট্রিক, হ্যাঁ। সি ইজ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে কিউ বাই ভি, এটা আমরা জানি। এবার কিউ তো একটা টাইম পর তো কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে কী হবে, সি প্রপোর্শনালস টু ওয়ান বাই ভি। তার মানে ঠিক যেই বিষয়ের ওপরে বিভব প্রভেদ নির্ভর করছিল, ঠিক সেই বিষয়ের ওপরে ধারকত্ব সিও নির্ভর করবে, কিন্তু ব্যস্তানুপাতিক। যার জন্য ভিটা বাড়ছিল তার জন্য সিটা কমবে, যার জন্য ভি বাড়ছিল তার জন্য সি কমবে। এই যেমন ভি ইজ ইকুয়ালস টু কী ছিল, তো যদি আমরা এ সাইডে দেখি, ভি ইজ ইকুয়ালস টু ছিল হচ্ছে 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর। তার মানে এই আরটা যত বাড়ছিল ভি তত কমছিল, কিন্তু এইখানে কি হবে, সি আর যত বাড়বে সি তত বাড়বে, ক্লিয়ার। বাট এটা এখন আমরা আসছি না, এটা আমরা পরে আসবো। ফার্স্ট হচ্ছে তলের ক্ষেত্রফল ও আকৃতি। দেখো আমি এখন খুব ডিটেলসে একদম বলছি না, কারণ যেহেতু বোর্ডটা এখন নেই, তো এগুলো মানে একটা ছবি এঁকে খাতায় হয়, বাট খুব একটা হয় না। তাও আমি জাস্ট বলে যাচ্ছি যেরকম তোমরা বুঝতে পারবে। তো তলের ক্ষেত্রফল আর আকৃতি এর ওপরে যে ধারকত্ব নির্ভর করে সেটা আমি আগেই বলেছি, কিন্তু কি করে নির্ভর করে, দেখো যদি আমি একটা পরিবাহীকে অন্যান্য পরিবাহীর থেকে বিচ্ছিন্ন করতে পারি, যে ধরো তার মানে আমি যেই পরিবাহীটাকে নিয়ে আমি মানে করব পরীক্ষা নিরীক্ষা, সে যেন অন্য কারো সংস্পর্শে না থাকে, বা সে যেন অন্য কোনো পরিবাহী দ্বারা প্রভাবিত না হয়। যদি এরকম হয় তাহলে কি হবে, তাহলে ধারকত্বের মান তার তলের ক্ষেত্রফলের উপরে নির্ভর করবে, তলের ক্ষেত্রফলের উপরে নির্ভর করবে। কি করে না, এই ক্ষেত্রফলটা যত আস্তে আস্তে ইনক্রিজ করবে, তো সি এর মানটাও তত ইনক্রিজ করবে, ক্লিয়ার। তাহলে ক্ষেত্রফল যত বাড়বে সি এর মান বাড়বে। যদি বলে ভি এর মান কী হবে, তাহলে আমরা এক্ষুনি দেখেছি সি প্রপোর্শনালস টু 1/v, যেহেতু সি বাড়ছে তাহলে ভি কী হবে, আস্তে আস্তে কমবে, ক্লিয়ার। সি বাড়ছে ভি তাহলে কমবে। এই হচ্ছে তলের ক্ষেত্রফল আর আকৃতির ওপর। দেখো এবার এসে পারিপার্শ্বিক মাধ্যম, তার মানে একটা পরিবাহীকে আমি যদি এরকম রাখি, তাহলে তার এই চারিপাশের মাধ্যমের ওপরে তার ধারকত্ব কীভাবে নির্ভরশীল। দেখো আমি যদি এই পরিবাহীটাকে এর চারিপাশে যদি আমি বায়ুর পরিবর্তে কোনো একটা পরাবৈদ্যুতিক মাধ্যম রাখি, দেখো আমি পরাবৈদ্যুতিক কী বলেছিলাম, সে আমরা স্মল কে মানে কাপ্পা দিয়ে ডিনোট করছিলাম, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট পরাবৈদ্যুতিক ধ্রুবক, অভ্রর 5.4 বলেছিলাম, একটা সম্পর্ক ছিল যে কে ইজ ইকুয়ালস টু এপসাইলেন বাই এপসাইলেন নট। তাহলে এখান থেকে কি হয়, এপসাইলেন ইজ ইকুয়ালস টু কে ইন্টু এপসাইলেন নট।
ক্লিয়ার? এগুলো কিন্তু ছিল। তো সেরকমই যদি বায়ুর পরিবর্তে মানে শূন্য মাধ্যমের পরিবর্তে আমি একটা অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম এর মধ্যে রাখি, তাহলে তার ধারকত্ব কিন্তু বেড়ে যায়। আর এর মান আস্তে আস্তে যত বাড়বে, ধরো আমি 5.4 মানে অভ্র রাখলে যা বাড়বে, যদি এটাকে 6.4-এর কোনো মাধ্যম রাখি তাহলে কিন্তু এর মান আরও বাড়বে। তার মানে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বাড়াতে থাকলে ধারকত্বের মানও বৃদ্ধি পাবে। তাহলে বিভবের মান কী হবে? যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, তাই যেহেতু সি বাড়ছে, ভি তাহলে কমবে। ক্লিয়ার? এবার দেখো, এবার হচ্ছে অন্যান্য পরিবাহীর উপস্থিতি। মানে যদি আমি একটা ধরো যাকে নিয়ে পরীক্ষা করছি, এর পাশে যদি আমি আরও একটা পরিবাহী রাখি তাহলে কি হবে? তো যদি আমি একটা মানে পরীক্ষালব্ধ যে পরিবাহীটাকে নিয়ে পরীক্ষা করছি, সেই পরিবাহীর সংস্পর্শে যদি আরেকটা পরিবাহীকে রাখি, তাহলে কিন্তু তার ধারকত্বের মান বৃদ্ধি পাবে। আর এই পরিবাহীটা যদি বিশেষ করে গ্রাউন্ডেড হয়, মানে যদি ভূমির সাথে সংলগ্ন হয়, তাহলে তো এর ধারকত্ব আরও বৃদ্ধি পাবে। তার মানে হচ্ছে আহিত পরিবাহী মানে যাকে নিয়ে আমি পরীক্ষা করছি তার সংস্পর্শে যদি আমি আরও একটা পরিবাহী রাখি, তাহলে এর ধারকত্ব কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায়। তাহলে আমরা কিন্তু এই তিনটে জিনিস কিন্তু দেখলাম। এক্সামে কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু দেয়, এইটা হলে কি হয়, এইটা হলে কি হয়, এটা হলে কি হয়। ক্লিয়ার? আশা করি বোঝা গিয়েছে। এবার দেখো, এবার হচ্ছে পরিবাহী গোলকের ধারকত্ব। আমি একটা গোলকের ধারকত্ব দেখব। দেখো, এই যে গোলকের কেন্দ্র এইটা, এর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, একে আমি কিউ পরিমাণ আধান দিয়েছি, এ ক্যাপিটাল কিউ পরিমাণ। এ এ এই গোলকটা কোথায় আছে না, এই গোলকটা আছে একটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি মাধ্যম। তাহলে যদি এই থাকে, আমরা গোলকের বিভব কোনো একটা গোলকের কেন্দ্র থেকে বাইরে একটা বিন্দুতে বিভব কী জানতাম? পৃষ্ঠে। তাহলে বিভব জানতাম হচ্ছে, আমি আগে সিজিএস করছি, দেন আমি এসআই করে দেবো। তাহলে সিজিএসে কী হয়? কিউ বাই কে ইন্টু আর হয়। এটা আমরা জানি, কে মানে হচ্ছে ওই যে মাধ্যম। তাহলে এখান থেকে আমরা কী হবে? সি কী হবে? সি মানে আমরা জানি কেউ বাই ভি, কিউ বাই কিউ ইন্টু কে আর। তাহলে আলটিমেটলি আসলে হচ্ছে সি ইজ ইকুয়ালস টু কে ইন্টু আর। এটা হচ্ছে কোনো পরিবাহী গোলকের সিজিএস পদ্ধতিতে ধারকত্ব। যদি এবার এইটাকে আমি বায়ু মাধ্যমে, তাহলে কে সমান কী হবে? 1 হয়ে যাবে। তাহলে সি সমান কী হবে? আর হয়ে যাবে। তাহলে যদি বায়ু মাধ্যমে কোনো একটা গোলককে রাখি, তাহলে তার ব্যাসার্ধ যা হয়, তার ধারকত্ব কিন্তু তাই হয়। এক্সামে কিন্তু এই প্রশ্নটা শর্টেও আসে, এখান থেকে কিন্তু অঙ্কও দেয়। শর্টে আসলে এরকম আসবে যে কোনো একটা পরিবাহীর ধারকত্ব যদি এত হয়, তাহলে তার ব্যাসার্ধ কত সেমি। যেহেতু কত সেমি, তার মানে সিজিএসে তার মানে হচ্ছে তোমার যত ধারকত্ব আছে তত সেমি। ক্লিয়ার? এগুলো কিন্তু একটু বুঝতে হবে। এবার হচ্ছে এসআই। এসআইতে ভিটা কী হতো? কিউ বাই 4 পাই এপসাইলেন ইন্টু আর। যেহেতু একটা এপসাইলেন মাধ্যম আছে, তাহলে এখান থেকে কী হবে? সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি। কিউ বাই যদি ভি করি, সব দেখবে কেটে যাবে, হবে 4 পাই এপসাইলেন ইন্টু আর। এবার যদি এটা শূন্য মাধ্যমে হয়, তাহলে কী হবে? 4 পাই এপসাইলেন নট ইন্টু আর। ক্লিয়ার? যদি এটা শূন্য মাধ্যমে হয়, তাহলে হবে 4 পাই এপসাইলেন নট ইন্টু আর। ক্লিয়ার? এত কিন্তু হয়ে যাবে হচ্ছে ফ্যারাড, আর এটা হয়ে যাবে হচ্ছে স্ট্যাট ফ্যারাড। ক্লিয়ার? এটা স্ট্যাট ফ্যারাড, এটা হবে ফ্যারাড। ক্লিয়ার? চলো দেখো, এবার একটা এক্সাম্পল থিওরি করলাম। আমার মানে এটা নিয়ম, একটা থিওরি করার পর কিছু এক্সাম্পল দেখা ভালো। এক্সাম্পলটা কী বলছে? এটা এক্সামে 1 নম্বরে প্রচণ্ড আসে, যে কোনো এক্সামে আছে। শূন্যস্থানে একটা গোলকের ধারকত্ব হচ্ছে 1 ফ্যারাড। তাহলে এর ব্যাসার্ধ কত? খুবই সহজ এক্সাম, খুব 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 সহজ। এইখানেই জাস্ট সেটা ধরতে হবে যে কিসে আছে এটা, সিজিএস না এসআই। দেখো, ফ্যারাড কার একক? ধারকত্বের একক। কী একক?
আমি দেখো এখানে বলেছিলাম এসআই একক, ধারকত্বের এসে একক হচ্ছে ফ্যারাড। তার মানে হচ্ছে এটা আমাকে এসআইতে দিয়েছে বলে, তাহলে আমাকে কী চেয়েছে, সি দিয়ে দিয়েছে হচ্ছে 1 ফ্যারাড, তাহলে আমাকে চেয়েছে হচ্ছে আর। আমি জানি একটা সম্পর্কে এক্ষুনি শিখলাম, সি ইজ ইকুয়ালস টু 4πε0 তাহলে এখান থেকে আর ইজ ইকুয়ালস কী হবে, 1/4πε0 সি। সি তো 1 হয়ে গেল, আর 1/4πε0 মান কী জানি আমরা, 9 × 10⁹ এটা আসলো। আর যেহেতু ব্যাসার্ধ এসআই, তাহলে কী হবে, মিটার। তাহলে এই হলো আমাদের ধারকের সরি গোলকের ব্যাসার্ধের মান। ক্লিয়ার? দেখো আরেকটা এক্সাম্পল কী বলছে, আমি অঙ্কটা লিখিনি, আর এটা এইচএসে এসছে 2-3 বার। বলছে এটা ছোটো গোলক, মানে গোলাকার তরল বিন্দুর ব্যাস হচ্ছে 2 মিলিমিটার, ব্যাস 2 মিলিমিটার, তাহলে এই ব্যাসার্ধ কত, 1 মিলিমিটার। আর মিলিমিটার থেকে সেন্টিমিটার আনতে কী করতে হয়, 10 দিয়ে ভাগ হয়ে গেল। এবারে বলছে এই রকম, আর এর আধান কিউ ইজ ইকুয়ালস টু বলে দিয়েছে 5 × 10⁶ ESU। এবারে বলছে এরকম দুটো আধান যুক্ত হয়ে একটা বড় গোলক গঠন করলো, মানে বিন্দু। সেই বড় বিন্দুটার পৃষ্ঠে বিভব কত? তাহলে আমাকে দেখো বিভব, যেহেতু এটা সিজিএসে আছে, তাহলে আমাকে যদি বিভব বার করতে হয়, তাহলে কি জানি আমরা, ভি আনতে হবে। ভি মানে হচ্ছে, আগে এইগুলো কিন্তু ভেবে নিতে হবে কী আনতে হবে। ভি মানে Q/C আমি জানি, কিউ মানে তো আমি পেয়ে যাবো, কিন্তু আমাকে সি আনতে হবে। আর সিজিএসে সি যা 8 তাই, তাহলে আমি যদি বড়োর 8টা আনতে পারি, কিউ তো আমি জানি পেয়ে যাব। তাহলে বড় যে ব্যাস হবে তার যে মানে বড় যে বিন্দুটা হবে তার ব্যাসার্ধ কী হবে, যেহেতু সে গোলক তার আয়তন কি 4/3, আমি ধরলাম সেই বড়োর ব্যাসার্ধ হচ্ছে R³ ক্লিয়ার? এবার ছোট, তারও তো আয়তন হবে 4/3 পাই, আর কত 0.1 সেমি এর হোল কিউব। কিন্তু এটা এইরকম কটা ছিল, দুটো ছিল, তাই 2 × এইটা হয়ে গেল। তাহলে এই বড়োটার এই ব্যাসার্ধ কত আসছে, দেখো 4π কেটে যাবে, পাই যাবে কেটে, তাহলে আর ইজ ইকুয়ালস টু হচ্ছে 0.1 × 2/3। ক্লিয়ার? 2/3 এটাকে করে দেখবে, আসবে হচ্ছে 0.126 সেমি। ক্লিয়ার? দেখো তাহলে আমি আর পেয়ে গেছি। এবার তাহলে আমি কী পাবো, ভি। আমি এখানে বলেছি ভি সমান কি Q/R। আর কিউ মানে কত, কিউ তো হচ্ছে আধান তো সবসময় যোগ হয়। দুটো বড়, দুটো ছোট নিয়ে একটা বড়, তাহলে এই বড়টার আধান কী হবে, 2 × ছোটোটার আধান। এখানে যদি দুটোর জায়গায় 100টা থাকতো, তাহলে এখানে 100 × হতো, আর এখানে 100। বাকি সব এক্সামে কিন্তু এরকম অঙ্ক আসে, খানা দিয়ে দেয় অনেক সময়, খানা যুক্ত একটা করলো, তাহলে তার বিভব। খানা হলে সব একই থাকবে, শুধু এই 2-এর জায়গায় এখানে হবে, আর এখানে 2-এর জায়গায় এখানে হবে, বাকি সব একই থাকবে। তাহলে আর কি পেয়েছি, 0.126। এখান থেকে করলে দেখবে উত্তর বেরিয়ে আসবে নিয়ারলি 7 × 7.94 × 10⁻⁵ স্ট্যাট ভোল্ট। তো এবার যা হবে আসে, তো সেটা তোমরা পেয়ে যাবে। এইটাকে যদি ভোল্টে আনতে যাও আনতেও পারো, নো প্রবলেম। ক্লিয়ার? দেখো এবার আমরা দেখবো হচ্ছে আহিত পরিবাহী স্থিতিশক্তি। ক্লিয়ার? দেখো আমি যখন একটা ফার্স্টে আমাকে ধারকত্ব আনতে গেলে কী করতে হবে, একটা অনাহিত পরিবাহীকে তো আমাকে আধান দিতে হবে। তাহলে একটা অনাহিত পরিবাহীকে যদি আমার আধান দিতে হয়, তাহলে তো আমাকে কিছু একটা কাজ করতে হবে। তো সেই যে ব্যয়িত কাজ, আমরা কি জানি কার্যটা কিসে রূপান্তর হয়, কার্যটা স্থিতিশক্তিতে রূপান্তর হয়, তাহলে ওটাই হবে হচ্ছে আমার স্থিতিশক্তি। ক্লিয়ার? দেখো আমি ধরলাম একটা গোলক বা একটা পরিবাহীকে আমি কিউ আধান দিলাম, কিউ আধান দেওয়ার পরে বিভব ভি হলো, এখান থেকে ধারকত্ব সি। ক্লিয়ার? এবার ফার্স্টে অনাহিত ছিল, মানে ফার্স্টের কিউটাও 0 ছিল, আর এর রেসপন্স ভিও 0 ছিল। ক্লিয়ার? এবার আস্তে আস্তে আমি
কিউটাকে 1 2 3 করলাম, এও আস্তে আস্তে 1 2 3 এরকম করে বাড়লো। আলটিমেটলি গিয়ে আমি কিউ আধান দিলাম, এর ওটা ভি হলো। ক্লিয়ার? আলটিমেটলি গিয়ে আমি কিউ দিলাম, মানে 0 থেকে 1 2 3 করতে করতে আমি কিউ দিলাম, এরও ভি 0 থেকে 1 2 3 বাড়তে বাড়তে ভিতে গেল। তাই দেখো, আমি কি জানি যে আমাকে কার্য ইজুকাল টু যদি আনতে হয়, তাহলে আমাকে কী আনতে হবে, ভি ইন্টু কিউ আনতে হবে। এখানে কিউ আমি জানি মোটা না এত, কিন্তু ভিটা ধরো মোট যে বিভব, সেটা না করার থেকে আমরা যদি ফার্স্ট আর লাস্ট, কারণ দেখো যে কোনো বিভব যদি ফার্স্টে, তো আমি কিউটা তো পরিমাণ দিচ্ছি না, 0 থেকে আমি আধান 1 দিলাম, একে বিভব একটা বাড়লো, 1 থেকে আমি 3 করলাম, বিভব একটু অন্য রকম বাড়লো, 3 থেকে আমি 8 করলাম, বিভব একটু অন্য রকম বাড়লো। তো সেক্ষেত্রে সবসময় তো সম পরিমাণ বিভব বৃদ্ধি হচ্ছে না। তাই আমি কি করব, বিভবটাকে ধরার জন্য, এই রকম ত্রুটি এড়ানোর জন্য গড়টাকে নিয়ে নেওয়াই ভালো, ফার্স্ট আর লাস্ট এদের গড় করে 2 দিয়ে ভাগ, এদের যোগ করে 2 দিয়ে ভাগ করলেই মোটামুটি একটা অ্যাকিউরেট বিভব পাওয়া যায়। তাহলে এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ, এটাকে আমরা শুধু এই লিখবো হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু গড় বিভব, গড় ইন্টু এখানে কিউ। তাহলে গড় বিভব কী হবে, ফার্স্টে 0 ছিল, এরপরে ভি হলো, এটা বাই 2 আর ইন্টু কিউ। তাহলে এখান থেকে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কী আসছে, হাফ ইন্টু কিউ ভি। তাহলে এই কিন্তু একটা হচ্ছে কৃতকার্যের ফর্মুলা। আর কৃতকার্য ইজ ইকুয়ালস টু আবার স্থিতিশক্তি হয়, তাহলে এটাই কিন্তু হচ্ছে আমার স্থিতিশক্তি। তাহলে কোনো একটা আধান কিউ, আধান ভি, চার্জ কিউ হলে তার স্থিতিশক্তির পরিমাণ হচ্ছে কিন্তু হাফ ইন্টু কিউ ভি। আবার দেখো, মানে এখান থেকে আমরা কী লিখতে পারি, কিউ সমান আমরা এক্ষুনি শিখলাম সি ইন্টু ভি, তাহলে এটাকে আমরা আবার হাফ কিউ মানে সি ভি, আর এখানে ভি, তাহলে সি ভি স্কোয়ার এ লিখতে পারি। তাহলে এই একটা ফর্ম, আবার এই একটা ফর্ম। আবার দেখো হাফ সি ভি থেকে এখানে আমরা কী লিখতে পারি, ভি সমান আমরা এটাকে কিউ বাই কিন্তু সিও লিখতে পারি। তাহলে ভিটাকে আমরা কিউ বাই সি, যেহেতু স্কোয়ার আছে তো স্কোয়ার, তো আলটিমেটলি এখান থেকে আসলেও কিন্তু হচ্ছে কিউ স্কোয়ার বাই টোয়াইস সি। তাহলে এইও কিন্তু একটা ফর্ম চলে আসলো। তাহলে 3টে ফর্মুলা, একটা এই, একটা এই, আর একটা কিন্তু এই। ক্লিয়ার? আশা করি বোঝা গিয়েছে। এটাই কিন্তু হচ্ছে কার্য, আর কার্য যাই স্থিতিশক্তিতে রূপান্তর হয়, তাই এটাই হচ্ছে স্থিতিশক্তি। দেখো এটা এক্সাম্পল দেখে নিই, আমরা থিওরি এক্ষুনি করলাম, এটা একটা এক্সাম্পল দেখে নেওয়া ভালো। এটা প্রায় 2-3 বার এসছে। বলছে একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি, তাহলে 8টা হচ্ছে 10 সেমি। প্রতিটা অঙ্ক পড়বে আর এক একটা করে ডেটা লিখে নেবে। দেন বলছে এতে 10 ইএসইউ আধান আছে, তাহলে আমাকে Q1 হচ্ছে 10 ইএসইউ, এই আধানটা আছেই। বলছে এর আধান আরও 2 ইএসইউ বৃদ্ধি করতে কত কার্য করতে হবে। তাহলে আধান এত আছে, আবার 2 বাড়াবো, তাহলে আলটিমেটলি হবে কত, 12 ইএসইউ। তাহলে এইটা থেকে এইটা করতে আমার কত কার্য করতে হবে। তাহলে আমি এটার জন্য যদি একটা কার্য বার করতে পারি, আর এটার জন্য একটা কার্য বার করতে পারি, তাহলে এদের মাইনাস করলে সেটা হয়ে যাবে আমার। তাহলে দেখো, কার্য কিউ আর আমার আর আছে, আর মানে আবার হচ্ছে সি, তাহলে কিউ আর সি আছে, তাহলে সূত্র কি, দেখো কিউ আর সি, কিউ স্কোয়ার বাই টোয়াইস সি। তাহলে কী করবো, একবার ডাব্লু1 আনবো, কিউ1 স্কোয়ার বাই 2 সি1, আর সি1 তো একই, সি1 যা সি2তে, তাহলে এটাকে আমরা সি লিখবো। আর একবার ডাব্লু2 আনবো, যে কিউ2 স্কোয়ার বাই 2 সি। এবার দেখো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যেহেতু সি সমান, তাহলে কিউ যার বড়ো তারই ডাব্লু বড়, তাহলে এর কেউ হচ্ছে 12, এর কিউ হচ্ছে 10, তাহলে এ নিশ্চয়ই বড়। তাহলে 12 স্কোয়ারকে কত হয়, 144, আর 10 স্কোয়ার কত, 100। তাহলে আলটিমেটলি আসছে কত, 44 বাই 2 সি। আর 2 সি মানে কত, 44 বাই 2 ইন্টু 20। ক্লিয়ার? 44 বাই 2 ইন্টু 20, তাহলে এইখান থেকে আসছে কত, 2.2। তাহলে এইটা কি, এটা হচ্ছে আমার কার্য, আর কার্যের একক কি, সিজিএস হচ্ছে আর। তাহলে এই আমার হলো হচ্ছে এটা কিন্তু উত্তর। তাহলে আমাকে এতটা কার্য করতে হবে। ক্লিয়ার? তো এই ছিল আজকের আমাদের পড়া। অল্প একটুখানি পড়ালাম, জাস্ট বেসিক পার্টটা দিয়ে গেলাম, যে কি হয় ক্যাপাসিটার, কি ক্যাপাসিটেন্স কি হয়,
কি করে আসে, তার এককটা কি, তার এককের মধ্যে সম্পর্কটা কি, এই ক্যাপাসিটেন্স কোন কোন জিনিসের ওপরে নির্ভর করে, তারপরে একটা গোলকের ধারকত্ব এসআই সিজিএসে কী হয়, তাদের কিছু এক্সাম্পল আমরা দেখলাম। এরপরে আসলাম হচ্ছে আহিত পরিবাহী স্থিতিশক্তি, স্থিতিশক্তিটা 3টে ফরম্যাটে দেখলাম, দেন একটা আমরা এক্সাম্পল করলাম। তো আলটিমেটলি কিন্তু অনেক কিছু মানে বেসিক পার্টটা কিন্তু আজকে আমরা কমপ্লিট করে ফেললাম। তো আশা করি বাকি পার্টটুকু যেটুকু আছে, মানে এটা ক্যাপাসিটেন্স হলো, তো ক্যাপাসিটার দ্যাট মিনস ধারক, ধারকের পার্টটা নেক্সট দিন বাকি থাকবে। ধারকের পার্টটা করিয়ে দেবো, ধারকের চার্জিং ডিসচার্জিং কী হয়, ধারক কী কী জিনিসের উপরে নির্ভর করে, এছাড়াও প্যারালাল কী হয়, বা ধারকের সমবায়, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় কী হয়, সেগুলো নেক্সট দিন আশা করি এরকম একটা আধ ঘন্টার ভিডিও হবে, তো শেষ করে আমি দেব। তো আশা করি ভালো লাগলো ভিডিওটা। তো যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, কারণ লাইকটাই হচ্ছে আমাদের ইন্সপিরেশান। যত বেশি লাইক দেখব, আশা করব যে মানুষ বেশি দেখছে, তো সেক্ষেত্রে আরও আমরা আগ্রহী, মানে অন্তত আমি আরও আগ্রহী হয়ে থাকব যে আরও কিছু নতুন ভিডিও, কারণ এখন তো যেহেতু সবই বন্ধ, সেক্ষেত্রে যতটা পারি সাহায্য করে যাব। তো যাই হোক, চ্যানেলে যদি নতুন হও তো সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে, বান্ধবীদের মধ্যে, ভাই বোন দাদা দিদি যেই থাকুক তাদেরকে শেয়ার করে দিও, জানিয়ে দিও যে আমাদের এখানে প্রত্যেক দিনই ক্লাস হয়, ক্লাস 9 টু ক্লাস 12 আপ টু একদম। আর এইসব এইখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু চাকরির এক্সামেও কিন্তু আসে, তো তাদেরও বলতে পারো। তো যাই হোক, সাবধানে থেকো, আবার কাল দেখা হবে। কাল হয়তো ক্লাস 11-এর কিছু টপিক নিয়ে আসবো। কিন্তু ততক্ষণ অবধি ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট।